নমস্কার, শুরু করছি দ্য বিগ স্টোরি। আপনার সঙ্গে রয়েছি আমি দেবারতী। রাতারাতি ছবিটা একদম বদলে গেল। গার্ডরেল দিয়ে রাস্তা আর ঘেরা নেই, নেই পুলিশের কড়া নজরদারি, নিশ্চিন্তে যাতায়াত করছেন সবাই। বুধবার সকাল থেকে এই ছবি দেখা গেল হরিশ মুখার্জি রোডে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তায়। পরিবর্তন দরকার ছিল, আর তা প্রকৃতির নিয়মে হয়েছে বলছেন স্থানীয় বাসিন্দারা। স্বস্তিতে চলাফেরা করা যাচ্ছে জানাচ্ছেন পথ চলতি সাধারণ মানুষ। নিরাপত্তার ঘেরাটোপ নেই শেক্সপিয়ার থানার অন্তর্গত 9 ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ের সামনে তৃণমূলের সেনাপতির দপ্তর। এখানে তৈরি হওয়ার পর থেকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল চারদিক। একে একে নিরাপত্তা সরছিল। মঙ্গলবার থেকে বুধবার একেবারে উঠে গেল জেড ক্যাটাগরির বাড়তি নিরাপত্তা। যে ক্ষমতার দম্ভে এতদিন রাজ্যপাট চালাতেন, আজ তা মানুষের রায়ে একেবারে ধুলোয় মিশে গেল। খোলাখুলি যাতায়াত করা একদম যাতায়াত বন্ধ হয়ে গেছিল। যাতায়াত বলতে কোনো স্বাধীনতা ছিল না। লোকের বাড়ি, এই তো বাড়ি টাড়িতে ঢোকবার কোনো সম্ভব ছিল না, অসুবিধা হতো। সেই সব দিক থেকে মনে হয় যে ঠিকই হয়েছে। দেখতাম একজন বিশাল কেউ থাকতেন, মানে এই যে ভগবান দেখতে পাচ্ছি, ভগবানের ওপরে কেউ থাকতেন। আজকে দেখতে পাচ্ছি ভগবান আছেন, ভগবানকে দর্শন করলাম। সুন্দর, যেরকম রাস্তা হওয়ার কথা সেরকমই দেখতে পাচ্ছি, সেরকমই যাচ্ছি। আরে বাড়ির সামনে বললাম না, একটা বড় ধরনের ভগবান থাকতো। উনি তো নিজেকে ভগবান মনে করতেন, ঠিক আছে, উনিই অনিনল। ভগবান বিচার করে দিল। ভগবানের সামনে থাকলেই, আর ওই পাপ করে ভগবানকে ফুল দাও, মিষ্টি দাও, কিছুই হবে না। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। আজ আর কোনো ভয় নেই। একেবারে ক্যামেরার সামনে ওপেন বুক চিতিয়ে এই কথা বলছেন বাংলার সাধারণ মানুষ, যারা এতদিন আটকে ছিলেন, ওই রাস্তা যারা ব্যবহার করতে পারেননি, যারা বিভিন্নভাবে ভয়ে ছিলেন, যারা বিভিন্নভাবে দ্বিধায় ছিলেন, আজ তারা মুখ খুলছেন অকপটে ক্যামেরার সামনে। কারণ ভয় আউট আর ভরসা ইন। যাই হোক, যে কথা বলছিলাম, দল ক্ষমতায় এলো, আর ওই দল ক্ষমতায় থাকাকালীন 12 বছর আগে অভিষেক সংসদীয় রাজনীতিতে প্রবেশ করলেন। 12 বছর পরে তিনি সরাসরি বিরোধী পরিসরে প্রথমবার। তৃণমূল ক্ষমতা থেকে চলে গেল। এবার কি করবেন অভিষেক? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে সরতেই জল্পনা শুরু হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। তিনি কি বিরোধী পরিসরে রাজনীতি চালিয়ে যাবেন, নাকি ভিন্ন কোনো পথে হাঁটবেন? জল্পনা এই কারণেই যে অভিষেকের রাজনীতিতে আসা, নেতা হয়ে ওঠা, সবই তৃণমূল ক্ষমতায় আসার পর। 2011 সাল, তার পরবর্তী সময় 2011 সালের 21শে জুলাই 34 বছরের বামদুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মাস দুয়েক আগে। পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়ে ব্রিগেডের শহীদ দিবস পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে অভিষেক হলো আর এক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, 24 বছরের তরুণ নেতা, তরতাজা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতুষপুত্র হিসেবেই যাকে চিনতেন। সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের অন্দরে তার ক্ষমতা বাড়তে থাকলো। সমান্তরালে ক্রমশ প্রকট হলো দলের অন্দরে নবীন প্রবীণের দ্বন্দ্ব। তৃণমূলে অভিষেকের ক্ষমতা যত বেড়েছে, ততই পাল্লা দিয়ে বেড়েছে তার উপাধি। কখনো তাকে বলা হয়েছে যুবরাজ, কখনো বলা হয়েছে সেনাপতি। তার জন্মদিনে তৃণমূল কর্মীদের একটি গোষ্ঠীর যে সংগঠিত উদযাপন দেখা যেত, তা যে কোনো বলিউড তারকার চেয়ে কম নয়। তার কনভয় গেলে স্তব্ধ হয়ে যেত রাজপথ। কিন্তু ক্ষমতার পলেস্তারা খসে পড়ার পরে অভিষেকের কি হবে? তিনি রাজনীতিতে কিভাবে সক্রিয় থাকবেন, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। তার জনসংযোগ হারাচ্ছিল, সে কথা
মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বুঝতে পারছিলেন না। তিনি প্রায় অন্ধের মতোই ভরসা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল পরিচালনার ওপরে। অথচ সেই মানুষটি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার জীবনশৈলী দেখুন, দামি জামা প্যান্ট, দামি চশমা, হেলিকপ্টার ছাড়া কোথাও যান না, গাড়িতে গেলে আগে 10টা গাড়ির কনভয়, পেছনে 10টা গাড়ির কনভয়, বিরাট বিরাট লোহার স্ট্রাকচার করা প্যান্ডেলে তার এসি মঞ্চের উপরে বক্তৃতা, ক্যানোপি খাটিয়ে রাত্রিবাস, হাজার হাজার প্যাকেট বিরিয়ানি বিতরণ, এই সব কিছু মিলে এই যে এই বৈভব, এই যে জাঁকজমক, এর সঙ্গে তৃণমূলের সেই লড়াকু ইমেজ, তৃণমূলের সেই সৎ ইমেজ, তৃণমূলের সেই জনগণের মাটির কাছাকাছি মা মাটি মানুষের ইমেজ একটাও কোনোটা বর্তালো না। এমনকি যে শহীদদের নাম করে তারা ক্ষমতায় এসেছিলেন সেই শহীদ পরিবারগুলোর সঙ্গে ভাবুন না, ফিরোজা বিবির কথা ভাবুন বানুরের মা কিশোয়ার জাহানের কথা ভাবুন, এদের সঙ্গে পরবর্তীকালে কি যোগাযোগ রেখেছেন তারা। রবীন্দ্রনাথ ভট্টাচার্য একসময় সিঙ্গুরের মাস্টারমশাই, অত্যন্ত সৎ রাজনীতিক, কি হলো তাদের পরিণতি? দলের সমস্ত পুরনো কর্মীদের, বিশ্বস্ত কর্মীদের ছেঁটে ফেলে দিয়ে বরং সেখানে কিছু অন্যান্য দল থেকে উঠে আসা আগাছাদের উপরে ব্যাপকভাবে নির্ভরশীলতা বাড়িয়ে তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেরে গেলেন, বিপুল ম্যান্ডেটে ক্ষমতা এলো বিজেপি। আর ঠিক তারপরে অর্থাৎ সোমবার বিকেলে প্রকাশ্যে এলেন অভিষেক। হেস্টিংসের গণনা কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কেন? কারণ তিনি তো প্রার্থী নন, তিনি সাংসদ। এই বিধানসভা নির্বাচনে তিনি তো প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তাহলে কেন, কোন এখতিয়ারে পৌঁছে গেলেন হেস্টিংসে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে শুরু করলো। কোন এখতিয়ার, কেন হঠাৎ করে হেস্টিংসে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তেমন তো হওয়ার কথা ছিল না। কি কারণে অভিষেককে ওখানে যেতে হলো? কি এমন রাজকাজ রয়েছে হেস্টিংসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি একজন সাংসদ? খুব স্বাভাবিক কথা। তবে একথা ঠিক যে দলের অন্দরে কিছু সংস্কারের চেষ্টা অভিষেক করেছেন, হ্যাঁ মানতে হবে। আজকে যত বড় অভিষেক বিরোধী হন না কেন, একথা আপনি মানতে বাধ্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বদলের চেষ্টা করেছিলেন তৃণমূল কংগ্রেসে। কিন্তু যে ঘটনা আজকে ঘটলো, যে ঘটনা এই এত কিছুর পরেও সামনে এলো, খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সেখান থেকে যে এই বদলের চেষ্টা করেই বা কি লাভ হলো। যে কথা বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি হেস্টিংসে গেলেন, তাকে সরিয়ে দেওয়া হলো, নির্বাচন কমিশন সরাসরি এই কাজ করতে পারে। এই ঘটনা কেন ঘটবে, কেন ওখানে যাবেন, যাই হোক সে আলাদা প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে যেটা সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা দলের ভেতরে। এই যে এত দিন ধরে নির্বাচন হচ্ছে, আমরা দেখেছি লোকসভার নির্বাচন, আমরা দেখেছি পুরসভার নির্বাচন, আমরা দেখেছি পঞ্চায়েতের নির্বাচন, এমনকি এর আগের বিধানসভা নির্বাচন। আর সেই সমস্ত নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী তালিকা তো তার ছাপ ছিল, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাপ ছিল। কেন বলছি এই কথা? কেন আপনাদের মনে থাকবে ব্রিগেডের র্যাম্প ওয়াক করে প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তো খুব স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই কর্পোরেট কালচারে, যে কর্পোরেট কালচারে উনি তৃণমূল কংগ্রেসটা চালাতে চাইছেন, যে কর্পোরেট কালচার আইপ্যাকের হাত ধরে উনি নিয়ে আসতে চাইছেন এই বাংলার বুকে তার দলকে পরিচালনা করার জন্য, সেটারই একটা অন্যতম বহিঃপ্রকাশ ছিল। ওইভাবে র্যাম্পে হেঁটে কোনো রাজনৈতিক দলের প্রার্থী তালিকা ঘোষণা করছেন কোনো একজন শীর্ষ নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, এও তো নজিরবিহীন। কিন্তু সেই সংস্কার যে অনেক দেরিতে শুরু হয়েছিল তা বোঝা গেল নির্বাচনের ফলাফল প্রকাশের পর। অভিষেক বরাবরই তৃণমূলের পুরনো সংস্কৃতির বিপরীতে হেঁটেছেন। কোট আনকোট নতুন তৃণমূল, নব্য তৃণমূল তার কথা তার কাছেই শোনা গিয়েছিল প্রথম। দল চালানোর পদ্ধতি নিয়ে কখনো সখনো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মত পার্থক্যও হয়েছে। তবে সে মতানৈক্য আবার মিটে গেছে সংকট যখন এসেছে। 15 বছর পর দল যখন ক্ষমতাচ্যুত, তখন ময়নাতদন্ত করতে বসে অনেকে বলছেন নবীন প্রবীণের মধ্যে ভারসাম্য রক্ষার ব্যর্থতাতেই দুর্গের পতন অনিবার্য হয়ে উঠেছিল। দলের নবীনেরা যত মাথা তুলেছেন, নতুন সংস্কৃতি দলের সঙ্গে যত সম্পৃক্ত হয়েছে, ততই একে একে গুরুত্ব হারিয়েছেন প্রবীণ নেতারা। চিড় ধরেছে সংগঠনে। বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংগঠিতভাবে দল চালাচ্ছেন।
আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স। 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, 30 বছর পর আরো কমবে, 40 বছর পর আরো কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে, তার কর্মী সহকর্মী পুরোদিনের সাথীরা তার পাশে রয়েছে, নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে। দেখুন, এতে তো আপত্তি কারুর থাকার কথা নয় যে একটা রাজনৈতিক দল যার 98 সালে জন্ম, সেই দলটা যখন আস্তে আস্তে আড়ে বহরে বাড়ছে, তখন তো এইভাবেই বাড়বে। কিছু প্রবীণ থাকবে, কিছু নবীন থাকবে, নবীন এবং প্রবীণের একটা দুর্দান্ত সমীকরণ থাকবে এবং যেভাবে এই দলটা আরো বড় হয়ে উঠবে। কিন্তু সেটা তো করা গেল না। এই ছবিগুলো আজকের দিনে দাঁড়িয়ে যখন দেখছি, তখন এর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠছে, তুলতে ইচ্ছা করছে। যাই হোক, আসবো সে জায়গায়, কিন্তু একটু বলি আপনাদের, অনেকেই জানে না, নতুন করে বলার কিছু নেই। তবুও এই 1998 সালের 1 জানুয়ারি যখন তৈরি হলো তৃণমূল কংগ্রেস, সেই দিনটা খুব আনন্দের দিন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কেন বলছি? কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সংগ্রাম করেছেন, অনেক লড়াই করেছেন, এবং যত বড় নিন্দুকই হন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ইমেজ, বিরোধী নেত্রী হিসেবে ওই ইমেজকে কেউ অস্বীকার করতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই দিন কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন যারা, যেমন ধরুন মুকুল রায়, যেমন ধরুন জ্যোতিপ্রিয় মল্লিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, মদন মিত্র বা পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমেরা। পরে শিশির অধিকারী বা শুভেন্দু অধিকারী, তারাও এলেন। এবার টানা 1 দশক ধরে চলছে এই রাজনৈতিক দলটা, এদেরকে নিয়ে চলছে। কিন্তু অসম্ভব লাগাতার দুর্নীতি, লাগাতার এই বেপরোয়া মানসিকতা, পায়ে মারিয়ে নিচু তলার কর্মী সমর্থক সাধারণ মানুষ, তাদেরকে মারিয়ে একেবারে ওপরে ওঠার অদম্য বাসনা, এই সমস্ত কিছু আজকে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দিল। শুভেন্দু অধিকারী যখন এই দলটা ছেড়েছেন, তখন তার রাগের কথা, ক্ষোভের কথা বারবার বলেছেন, এবং সেই সময় যদি এই মানুষটার কথা শোনা হতো, তাহলে আজকে হয়তো দলটার এই পরিণতি হতো না। ওই সময় যখন বামেদের সঙ্গে তীব্র লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হয়েছে দীর্ঘ সময়, 34 বছর, এবং শেষের যদি 10টা বছরের কথা বলি, সেই 10টা বছর মমতা বন্দ্যোপাধ্যায় দাপটের সঙ্গে রাজনীতি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা যারা কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন, যাদের নাম আমি কিছুক্ষণ আগে করছিলাম, তারা প্রত্যেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সরকারে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, তারা গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে এরাই তৃণমূলের সেই শক্তিশালী মিডল অর্ডার, যাদের ব্যাটে ভর করে অতীতে একের পর এক বল বাউন্ডারি বাইরে পাঠিয়েছিলেন নেত্রী। কিন্তু সব দিন সমান নাহি যায়। 2026 সালে এসে তৃণমূলের মুখ থুবড়ে পড়লো কেন, সেটা তো আজকে ভাবতে হবে তৃণমূল কংগ্রেসকে। এই মিডল অর্ডারের প্রাসঙ্গিকতা রয়েছে কি? প্রবীণ নেতারা কোথায় গেলেন? কেন নেই তারা? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্দণ্ড প্রতাপ ক্ষমতা এবং সরাসরি তাদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগও উঠেছে বিভিন্ন সময়। আর সে কারণেই এই সমস্ত নেতারা অপ্রাসঙ্গিক হয়ে গেছেন দলে, ছেড়ে দিয়েছেন কেউ দল, কেউ আছেন নাম কাওয়াস্তে। আর কোনো কোনো নেতা নতুনদের সঙ্গে সমঝোতায় অস্তিত্ব টিকিয়ে রেখেছেন, দলে রয়েছেন, কিন্তু গুরুত্ব কমে গিয়েছে তাদের। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করতেন, সেখানে কর্পোরেট কালচার ঢুকে গেল, মিলিয়ে গেল মেঠো গন্ধ। ডাল ভাতের বদলে সেখানে রোজ ঢুকে পড়লো বিরিয়ানি। কোণঠাসা হলেন প্রবীণরা। অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। দেখুন কি বলছেন। বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক উত্থান, তার সঙ্গে কিন্তু ধুলো মাটির সম্পর্ক ছিল অনেক বেশি।
তিনি একজন স্ট্রিট ফাইটারের কায়দাতে বিরোধী রাজনীতিতে নিজের পরিসর নিজে তৈরি করে নিয়েছিলেন এবং মানুষ তাকে জানতো সেই আটপৌড়ে পোশাকে, কোমরে আঁচল জড়িয়ে রণংদেহী মূর্তিতে। পটুয়াপাড়ার অগ্নিকন্যা বলেছিলেন তাকে সুমন চাটুর্যে, পত্রকার, সাংবাদিক। সেই ভাবমূর্তি সরকারে আসবার পর খুব ধীরে ধীরে তার একটা ট্রান্সফরমেশন হয়েছে। এই ট্রান্সফরমেশনের পেছনে কিন্তু দায়ী মূলত তার ভাইপো বলে পরিচিত দলের সেকেন্ড ইন কমান্ড, পরবর্তীকালে যিনি হয়ে উঠলেন সর্বেসর্বা, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল পরিচালনার ক্ষেত্রে যার কিনা কোনো ব্যক্তিগত অভিজ্ঞতাই ছিল না, মাটির মানে তৃণমূল স্তরের সংগঠনকে চেনা, তৃণমূল স্তরের সংগঠনকে জানার ক্ষেত্রে তিনি আইপ্যাককে নিয়ে আসলেন। পুরো সিস্টেমটা হয়ে গেল কর্পোরেটাইজ এবং সেখানকার কর্মচারীদের মতো দলের ক্যাডারদেরকে ব্যবহার করা হতে থাকলো। তাদের সঙ্গে যে আচরণ করা হচ্ছিল, তারাও প্রত্যেকেই এখন অসম্মান উগড়ে দিচ্ছেন, অভিশাপ উগড়ে দিচ্ছেন। এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটপৌড়ে চেহারায় দিদি বলে সারা বাংলার মানুষ চিনেছিল, ক্রমাগত দেখা গেল তার হাতে দামি মোবাইল ফোন, পায়ের দামি হাওয়াই চটি, দু হাতে দামি অ্যাপেল ওয়াচ এবং রিস্টব্যান্ড। তার জীবনযাত্রার মান কোথাও যেন বদলে যাচ্ছিল এবং সেই টালির চালের প্রবাদ আর থাকলো না, বরং সুসজ্জিত এসি কক্ষ তার বাড়িতে, এই সমস্ত কিছু দেখা যাচ্ছিল। ফলে এক সময় পরে যারা নিজেদেরকে সততার প্রতিমূর্তি বলতেন, তারা আর সেই সমস্ত বলাও বন্ধ করে দিলেন। কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমন এবং তৃণমূলের দায়িত্বভার নেওয়ার সঙ্গে সঙ্গেই দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মী যারা প্রাথমিক স্তর থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন, তারা বিযুক্ত হতে শুরু করলেন বা তাদের সরিয়ে দেওয়া শুরু হলো। বরং তার বিনিময়ে টাকা দিয়ে বিভিন্ন প্রশাসনিক পদ এবং জনপ্রতিনিধিত্বের পদ, সেগুলো কেনা বেচা শুরু হলো। এই যে কথা অমিতাভদা বলছেন, খুব ঠিকঠাক একটা পর্যবেক্ষণ অমিতাভ কাঞ্জিলালের। একাধিক শো করেছি অমিতাভ কাঞ্জিলালের সঙ্গে এবং বিভিন্ন সময় ওনার বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি। একটা কথা বলুন তো, এই যে অমিতাভদা বলছেন না যে সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যানার বা ফেস্টুনগুলো আমরা দেখেছি এতদিন, শহর কলকাতার বুকে ছেয়ে গেছিল একটা সময়, আজকে সেগুলো দেখা যায় না। কেন দেখা যায় না? কোথাও নিজের মধ্যে, মানে এই তৃণমূল কংগ্রেস দলটা নিজের মধ্যে একটা দোনোমনো ভাব বোধহয় চলে আসে সামনে, যে আমি কি দেব, আমি কি ওই ব্যানারটাতে আমি সততার প্রতীক হিসেবে ওইখানে থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে অমিতাভ কাঞ্জিলাল যে কথা বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে লাইফস্টাইল লিড করেন, একজন বড় সেলিব্রিটি, বলিউড সেলিব্রিটিকে আমরা ওই ধরনের লাইফ লিড করতে দেখে থাকি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কবছর হলো রাজনীতিতে এসেছেন, বিজেপি লাগাতার যে অভিযোগ করেছে যে হঠাৎ হেলিকপ্টার করে চড়ে এসে টুপ করে বাংলার রাজনীতিতে ঝরে পড়া এক তরুণ তাজা নেতা, কি জানে সে রাজনীতির, অথচ তার শান্তিনিকেতনের মতো বাড়ি শোনা যায় সেই বাড়ির ভেতরে একটি রাজপ্রাসাদ নাকি বানিয়ে রেখেছেন উনি। অভিযোগ তো কম ওঠেনি, গরু চোর, কয়লা চোর, কি না শুনতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়েছে। এবার যা রটে তার কিছু তো বটে, না হলে এমনি এমনি কয়েক বছরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত প্রতিপত্তি, এত ক্ষমতা কিভাবে হয়? বিজেপি বলছে তোলামূল টাকা, যে পরিমাণ তোলা হয়েছে, তৃণমূল কংগ্রেস যে পরিমাণ টাকা তুলেছে, একটা ছোট্ট দোকান করা থেকে শুরু করে একটা বড় ইমারত গড়া পর্যন্ত, আপনি বলুন তো বুকে হাত দিয়ে বলতে পারবেন আছে এরকম কোনো জায়গা যেখান থেকে তৃণমূল কংগ্রেস টাকা তোলেনি এবং যার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই? গরু চোর, কয়লা চোর, চোর স্লোগান এই ভোটের দিন, কাউন্টিং এর দিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুনতে হয়েছে। আবার বলবো, যা রটে তার কিছু তো ঘটে, আর সেটাই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুনতে হচ্ছে, সেটাই এখানে দলনেত্রীকে শুনতে হচ্ছে। আর এই দাগ মোছা কোনোভাবেই সম্ভব নয়। খুব দ্রুত কয়েকটা বিষয় এখানে না বললেই নয়। আপনাদের স্মরণে থাকবে 2011 সাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের রাজনীতিতে এলেন আর সেখানে যুব নামে একটা সংগঠন তৈরি করে ফেললেন। অভিষেক ছিলেন সেই সংগঠনের সভাপতি, তবে তার সমান্তরালে তৃণমূলের যুব সংগঠন ছিল আর তার মাথায় ছিলেন শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম ওই সময় থেকে সংঘাত শুরু হলো, কারণ অভিষেকের এই দাদাগিরি মানতে পারছিলেন না শুভেন্দু অধিকারী। মানার কথা নয়, কারণ উনি
সংগঠনটা করে এসেছেন, শুভেন্দু অধিকারী জানেন কিভাবে সংগঠন করতে হয়, শুভেন্দু অধিকারী জানেন যে একেবারে গ্রাসরুট লেভেল থেকে একটা দলকে কোথায় পৌঁছাতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন না, কারণ উনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। যতই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন 2 বছর বয়স থেকে অভিষেক রাজনীতি করছেন, এটা আমি আপনি একটা ওই 2 বছরের বাচ্চাও জানে যে 2 বছরে কিছু বোঝা যায় না, রাজনীতি তো নয়। অভিষেক তৃণমূলের যুব সংগঠনের সভাপতি হওয়ার পরে আর যুবর অস্তিত্ব ছিল না, কারণ ক্রমেই তখন শীর্ষে উঠছেন, কিছু মানছেন না, ডোন্ট কেয়ার, কুছ পরোয়া নেই। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাসরুট লেভেলে যারা রাজনীতি করছেন, যারা তৃণমূল কংগ্রেসটাকে তৈরি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে কাঁধ মিলিয়ে যারা লড়াই করলেন, তাদের মধ্যে যদি আজ ক্ষোভ, কষ্ট, যন্ত্রণা এগুলো থাকে, আর তারা যদি আজকে এই ম্যাসিভ হারের পরে মুখ খোলেন, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করান, তাহলে তারা ভুল করছেন। কিছু রিয়াকশন আপনাদের শোনাই, আজকে এই ক্ষোভ থেকে কি কি জন্ম নিচ্ছে। সরাসরি অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন তৃণমূলের নেতারা কি বলছেন। অহংকারের পতন হয়েছে। অভিষেক ব্যানার্জি নেতৃত্ব বাংলার মানুষ মেনে নিতে পারেনি। এই এমএলএ মন্ত্রীদের চাকর মনে করতেন, ও রাজা আর আমরা চাকর। কামাকি স্ট্রিটে দেখা করতে গিয়েছি, 2 ঘন্টা বসেছি ওর কর্মচারীর সঙ্গে দেখা করার জন্য। ওর সঙ্গে চাঁদের সঙ্গে দেখা হবে, অভিশাপের সঙ্গে দেখা হবে না। দেখেন, দলের বিপর্যয় যদি বলা যায়, তাহলে একজনই ব্যক্তি আছে দলটাকে তিলে তিলে শেষ করে দিল, এটা অভিষেক ব্যানার্জি। লাগছে কালকে যখন টিভিতে দেখছিলাম যে মমতা ব্যানার্জিকে লাঞ্ছিত করা হচ্ছে, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে, ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু দেখিনি। জ্যোতিবাবু, বুদ্ধবাবু, মমতা ব্যানার্জি এরকম আমি দেখিনি। মানে এরকম দেখবেন যে আশা করতে পারিনি। না কোনোদিন। অহংকারের পতন হয়েছে, দাম্ভিক অহংকারের পতন হয়েছে। উনি যেটা কথা বলছেন, ওনার কথা রেস ধরেই বলছি, উনি সঠিক কথা বলেছেন। সারা বাংলার মানুষ, সাধারণ মানুষ অহংকারের পতন ঘটিয়েছে এই নির্বাচনের মধ্যে দিয়ে। যে জনসভাগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে মন্তব্য করেছেন, একের পর এক মন্তব্য করেছেন, সেই মন্তব্যের মধ্যে কিছু কিছু জায়গায় এমনও হয়েছে যে সাধারণ মানুষ ভালোভাবে সেগুলো নেয়নি। কিন্তু এত দম্ভ, এত অহংকার, এত বেপরোয়া মনোভাব অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতেও পারেননি যে তিনি কি বলছেন, কারণ তীর আর কথা একবার বেরিয়ে গেলে তা তো আর ফেরানো যায় না। বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের, অনেক দেরি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। ঘুরে দাঁড়াতে সেই দলটা আর পারবে কিনা সেটা বলবে সময়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে শেষ করার আগে একটা কথা বলে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী সময়, তার রাজনৈতিক জীবন ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে, কারণ বিরোধিতা উনি শেখেননি। ওনাকে দেখতে হয়নি তৃণমূল কংগ্রেস কোন জায়গা থেকে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার খেলা হবে তা অন্যভাবে। ভালো থাকবেন সবাই, আজ এখানেই শেষ করছি বিগ স্টোরি। অন্যান্য খবরের জন্য নজর থাকুন সিএন।